নমস্কার, আমি পৃথা। আজ আপনাদের শোনাবো সত্যজিৎ রায়ের লেখা বাদশাহী আংটি। যদি আপনাদের ভালো লাগে তবে লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। বাবা যখন বললেন, তো ধীরু কাকু অনেক দিন থেকে বলছেন, তাই ভাবছি এবার পুজোর ছুটিটা লখনৌতেই কাটিয়ে আসি, তখন আমার মনটা খারাপ হয়ে গিয়েছিল। আমার বিশ্বাস ছিল লখনৌটা বেশ বাজে জায়গা। অবশ্যই বাবা বলেছিলেন ওখান থেকে আমরা হরিদ্বার, লক্ষ্মণঝুলাও ঘুরে আসব। আর লক্ষ্মণঝুলাতে পাহাড়ও আছে, কিন্তু সে আর কদিনের জন্য। এর আগে প্রত্যেক ছুটিতে দার্জিলিং না হয় পুরী গিয়েছি। আমার পাহাড়ও ভালো লাগে, আবার সমুদ্রও ভালো লাগে। লখনৌতে দুটোর একটাও নেই। তাই বাবাকে বললাম, ফেলুদা যেতে পারে না আমাদের সঙ্গে? ফেলুদা বলে ও কলকাতা ছেড়ে যেখানেই যাক না কেন, ওকে ঘিরে নাকি রহস্যজনক ঘটনা সব গজিয়ে ওঠে। আর সত্যিই দার্জিলিংয়ে যেবার আমাদের সঙ্গে ছিল, ঠিক সেবারই রাজেনবাবুকে জড়িয়ে সেই অদ্ভুত ঘটনাগুলো ঘটল। তেমনই যদি হয় তাহলে জায়গা ভালো না হলে ও খুব ক্ষতি নেই। বাবা বললেন, ফেলু তো আসতেই পারে, কিন্তু ও যে নতুন চাকরি নিয়েছে, ছুটি পাবে কি? ফেলুদা লখনৌয়ের কথা বলতেই ও বলল, 58-এ গিয়েছিলাম ক্রিকেট খেলতে। জায়গাটা নেহাত ফেলনা নয়, বড় ইমামবাড়া। ভুলভুলাইয়ার ভেতরে যদি ঢুকিস তো তোর মন চোখ একসঙ্গে ধাঁধিয়ে যাবে। নবাব বাদশাহের কি ইমাজিনেশন ছিল, বাপ রে বাপ! তুমি ছুটি পাবে তো? ফেলুদা আমার কথায় কান্না দিয়ে বলল, আর শুধু ভুলভুলাইয়া কেন, গুমতি নদীর ওপর মাঙ্কি ব্রিজ দেখবি, সেপাইদের কামানের গোলায় বিধ্বস্ত রেসিডেন্সি দেখবি। রেসিডেন্সি আবার কি? সেপাই বিদ্রোহের সময় গোরা সৈনিকদের ঘাঁটি ছিল ওটা, কিচ্ছু করতে পারেনি। ঘেরাও করে গোলা দিকে ঝাঁঝরা করে দিয়েছিল সেপাইরা। 2 বছর হলো চাকরি নিয়েছে ফেলুদা, কিন্তু প্রথম বছর কোনো ছুটি নেয়নি বলে 15 দিনের ছুটি পেতে ওর কোনো অসুবিধা হলো না। এখানে বলে রাখি, ফেলুদা আমার মাস্তুতো দাদা। আমার বয়স 14 আর ওর 27। ওকে কেউ কেউ বলে আতপাগলা, কেউ কেউ বলে খামখেয়ালি, আবার কেউ কেউ বলে কুঁড়ে। আমি কিন্তু জানি ওই বয়সে ফেলুদার মতো বুদ্ধি খুব কম লোকের হয়, আর ওর মনের মতো কাজ পেলে ওর মতো খাটতে খুব কম লোকে পারে। তাছাড়াও ভালো ক্রিকেট জানে, প্রায় 100-এর ওপরে ইনডোর গেম ও ঘরে বসে খেলা জানে, তাসের ম্যাজিক জানে, একটু একটু হিপনোটিজম জানে, ডান হাত আর বাঁ হাত 2 হাতেই লিখতে জানে। আর ও যখন স্কুলে পড়তো তখনই ওর মেমোরি এত শার্প ছিল যে ও 2বার রিডিং পড়েই পুরো দেবতার গ্রাস মুখস্থ করেছিল। কিন্তু ফেলুদার যেটা সবচেয়ে আশ্চর্য ক্ষমতা, সেটি হলো ও বিলেতি বই পড়ে এবং নিজের বুদ্ধিতে দারুণ ডিটেকটিভের কাজ শিখে নিয়েছে। তার মানে অবশ্যই এটা নয় যে চোর ডাকাত খুনি এইসব ধরার জন্য পুলিশ ফেলুদাকে ডাকে। ও হলো যাকে বলে শখের ডিটেকটিভ। সেটা বোঝা যায় যখন একজন অচেনা লোককে একবার দেখেই ফেলুদা তার সম্বন্ধে অনেক কিছু বলে দিতে পারে। যেমন লখনৌ স্টেশনে ট্রেন থেকে নেমেই ধীরু কাকাকে দেখে ও আমায় ফিসফিস করে বলল, তোর কাকার বুঝি বাগানের শখ? আমি যদিও জানতাম ধীরু কাকার বাগানের কথা, ফেলুদার কিন্তু মোটেই জানার কথা নয়। কারণ যদিও ফেলুদা আমার মাস্তুতো ভাই, ধীরু কাকা কিন্তু আমার আসল কাকা নন, বাবার ছেলেবেলার বন্ধু। তাই আমি অবাক হয়ে জিজ্ঞেস করলুম, তুমি কি করে জানলে? ফেলুদা আবার ফিসফিস করে বলল, উনি পেছন ফিরলে দেখবি ওর ডান পায়ের জুতোর গোড়ালির পাশ দিয়ে একটা গোলাপ পাতার ডগা বেরিয়ে আছে, আর ডান হাতের তর্জনীটায় দেখ টিনচার আয়োডিন লাগানো। সকালবেলা গোলাপ ফুল ঘাটার ফল। স্টেশন থেকে বাড়ি আসার পথে বুঝলাম লখনৌ শহরটা আসলে খুব সুন্দর। গম্বুজ আর মিনারওয়ালা বাড়ি দেখা যাচ্ছে চারিদিকে, রাস্তাগুলো চওড়া আর পরিষ্কার, আর তাতে মোটর গাড়ি ছাড়াও 2টো নতুন রকমের ঘোড়ার গাড়ি চলতে দেখলাম। তার একটার নাম টাঙ্গা আর অন্যটার নাম এক্কা। এক্কা গাড়ি খুব ছুটেছে, এই জিনিসটা চোখের সামনে এই প্রথম দেখলাম। ধীরু কাকার পুরনো সেভরালে গাড়ি না থাকলে আমাদের হয়তো এরই মধ্যে একটাতে চড়তে হতো। যেতে যেতে ধীরু কাকা বললেন, এখানে না এলে কি বুঝতে শহরটা এত সুন্দর? আর কলকাতার মতো আবর্জনা কি দেখতে পাচ্ছ রাস্তাঘাটে? আর কত গাছ দেখো, আর কত ফুলের বাগান। বাবা ও ধীরু কাকা পেছনে বসেছিল, ফেলুদা আর আমি সামনে। আমার পাশেই বসে গাড়ি চালাচ্ছেন ধীরু কাকার ড্রাইভার দীনদয়াল সিং।
ফেলুদা আমার কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলল, ভুলভুলাইয়ার কথাটা জিজ্ঞেস কর। ফেলুদা কিছু করতে বললে সেটা না করে পারি না, তাই আমি বললাম, আচ্ছা ধীরু কাকা, ভুলভুলাইয়া কি জিনিস? ধীরু কাকা বললেন, দেখবে দেখবে, সব দেখবে। ভুলভুলাইয়া হলো ইমামবাড়ার ভেতর একটা গোলক ধাঁধা। আমরা বাঙালিরা অবশ্যই বলি ঘুলঘুলিয়া, কিন্তু আসল নাম ওই ভুলভুলাইয়া। নবাবরা তাদের বেগমের সঙ্গে লুকোচুরি খেলতেন ওই গোলক ধাঁধায়। এবার ফেলুদা নিজেই বলল, ওর ভেতর গাইড ছাড়া ঢুকলে নাকি আর বেরোনো যায় না। তাই তো শুনেছি, একবার এক গোড়া পল্টন অনেক দিন আগে মদটদ খেয়ে বাজি ধরে নাকি ঢুকেছিল ওর মধ্যে। বলেছিল কেউ যেন ধাওয়া না করে, ও নিজেই বেরিয়ে আসবে। দুদিন পরে ওর মৃতদেহ পাওয়া গেল ওই গোলক ধাঁধার এক গলিতে। আমার বুকের ভেতরটা এরই মধ্যে ঢিপ ঢিপ করতে শুরু করেছে। ফেলুদা কে জিজ্ঞেস করলাম, তুমি কি একা গিয়েছিলে না গাইড নিয়ে? গাইড নিয়ে, তবে একাও যাওয়া যায়। সত্যি? আমি তো অবাক। তবে ফেলুদার পক্ষে কিছুই অসম্ভব নয়। কি করে একা যাওয়া যায় ফেলুদা? ফেলুদা চোখটা ঢুলুঢুলু করে ঘাড়টা দুবার নাড়িয়ে চুপ করে গেল। বুঝলাম ও আর কথা বলবে না। এখন ও শহরের পথঘাট, বাড়িঘর, লোকজন, এক্কা টাঙ্গা সব খুব মন দিয়ে লক্ষ্য করছে। ধীরু কাকা 20 বছর আগে লখনৌতে প্রথম আসেন উকিল হয়ে, সেই থেকেই এখানেই আছেন এবং এখন নাকি ওর বেশ নামডাক। কাকিমা 3 বছর হলো মারা গেছেন, আর ধীরু কাকার ছেলে জার্মানির ফ্রাঙ্কফর্ট শহরে চাকরি নিয়ে চলে গেছেন। ওর বাড়িতে এখন উনি থাকেন, ওর বেয়ারা জগমোহন, আর রান্না করার বাবুর্চি আর একটা মালি। ওর বাড়িটা যেখানে, সে জায়গাটার নাম সেকেন্দারবাগ। স্টেশন থেকে প্রায় 3.5 মাইল দূরে। বাড়ির সামনে গেটের ওপরে লেখা, VK সান্যাল, MA BLB, অ্যাডভোকেট। গেট দিয়ে ঢুকে খানিকটা নুড়ি পাথর ঢালা রাস্তা পার করে একতলা বাড়ি, আর রাস্তার দুদিকে বাগান। আমরা যখন পৌঁছালাম তখন মালি লনমোয়ার দিয়ে বাগানে ঘাস কাটছে। দুপুরে খাওয়া দাওয়ার পর বাবা বললেন, ট্রেন জার্নি করে এসেছো, আজ আর বেরিও না, কাল থেকে শহর দেখা শুরু করা যাবে। তাই সারা দুপুর বাড়িতে বসে ফেলুদার কাছে তাসের ম্যাজিক শিখেছি। ফেলুদা বলে, ইন্ডিয়ানদের আঙুল ইউরোপিয়ানদের চেয়ে অনেক বেশি ফ্লেক্সিবল, তাই হাত সাফাইয়ের খেলাগুলো আমাদের পক্ষে রপ্ত করা অনেক সহজ। বিকেলে যখন ধীরু কাকার বাগানে ইউক্যালিপটাস গাছটার পাশে বেতের চেয়ারে বসে চা খাচ্ছি, তখন গেটের বাইরে একটা গাড়ি থামার আওয়াজ পেলাম। ফেলুদা না দেখেই বলল, ফিয়াট। তারপর রাস্তার পাথরের ওপর দিয়ে খচমচ খচমচ করতে করতে ছাই রঙের স্যুট পরা একজন ভদ্রলোক এলেন। চোখে চশমা, রং ফর্সা, মাথার চুলগুলো বেশিরভাগই সাদা, কিন্তু তাও দেখে বোঝা যায় যে বাবার বয়সের চেয়ে খুব বেশি নয়। ধীরু কাকা হেসে নমস্কার করে উঠে দাঁড়িয়ে প্রথমে বললেন, জগমোহন, और एक कुर्सी लाओ। তারপর বাবার দিকে ফিরে বললেন, আলাপ করিয়ে দিই, ইনি ডক্টর শ্রীবাস্তব, আমার বিশিষ্ট বন্ধু। আমি আর ফেলুদা দুজনেই চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়েছিলাম। ফেলুদা ফিসফিস করে বলল, নার্ভাস হয়ে আছে, তোর বাবাকে নমস্কার করতে ভুলে গেল। ধীরু কাকা বললেন, শ্রীবাস্তব হচ্ছে অস্টিওপ্যাথ আর একেবারে খাস লখনৌইয়া। ফেলুদা চাপা গলায় বলল, অস্টিওপ্যাথ মানে বুঝলি? আমি বললাম, না, হাড়ের ব্যায়ামের ডাক্তার। অস্টিও আর অস্থি, মিলটা লক্ষ্য করিস? অস্থি মানে হাড়, সেটা জানিস তো? তা জানি। আরেকটা বেতের চেয়ার এসে পড়াতে আমরা সকলেই বসে পড়লাম। ডাক্তার শ্রীবাস্তব হঠাৎ ভুল করে বাবার চায়ের পেয়ালাটা তুলে আরেকটু হলেই চুমুক দিয়ে ফেলতেন। এমন সময় বাবা একটু খুক খুক করে কাশাতে আই অ্যাম সরি বলে রেখে দিলেন। ধীরু কাকা বললেন, আজ যেন তোমায় একটু বলে মনে হচ্ছে, কোনো কঠিন কেস দেখে এলে নাকি? বাবা বললেন, ধীরু, তুমি বাংলায় বলছো, উনি বাংলা বোঝেন বুঝি? ধীরু কাকা হেসে বললেন, ওরে বাবা, বোঝেন আর বলে বোঝেন? তোমার বাংলা আবৃত্তি একটু শুনিয়ে দাও তো। শ্রীবাস্তব যেন একটু অপ্রস্তুত হয়ে বললেন, আমি বাংলা মোটামুটি জানি, টেগোরও পড়েছি কিছু কিছু। বটে, ইয়েস, গ্রেট পোয়েট। আমি মনে মনে ভাবছি, এই বুঝি কবিতার আলোচনা শুরু হয়ে যায়। এমন সময় কাপ হতে তারই জন্য ঢালা চায়ের পেয়ালাটা তুলে শ্রীবাস্তব বললেন, কাল রাত্রে আমার বাড়িতে ডাকু আসিয়াছিল। ডাকু? ডাকু আবার কে? আমাদের ক্লাসে দক্ষিণা বলে একটা ছেলে আছে, যার ডাকনাম ডাকু।
কিন্তু ধীরু কাকার কথাতেই ডাকু ব্যাপারটা বুঝে নিলাম। সে কি, ডাকাত তো মধ্যপ্রদেশে আছে বলে জানতাম, লখনৌ শহরে আবার ডাকাত এলো কোত্থেকে? ডাকু বলুন কি চোর বলুন, আমার আঙুরির কথা তো আপনি জানেন মিস্টার সান্যাল। সেই পিয়ালিলালের দেওয়া আংটি, সেটা কি চুরি গেল নাকি? না না, লেকিন আমার বিশ্বাস কি ওই আংটি নিতেই চোর আসিল। বাবা বললেন, কি আংটি? শ্রীবাস্তব ধীরু কাকাকে বললেন, আপনি বলেন, উর্দু ভাষা এরা বুঝবেন না, আর এত কথা আমার বাংলায় হবে না। ধীরু কাকা বললেন, পিয়ালাল শেঠ ছিলেন লখনৌ এর নামকরা ধনী ব্যবসায়ী, জাতে গুজরাটি, এককালে কলকাতায় ছিলেন, তাই বাংলাও অল্প অল্প জানতেন। ওর ছেলে মহাবীরের যখন 12 কি 13 বছর বয়স, তখন তার একটি কঠিন হাড়ের ব্যারাম হয়। শ্রীবাস্তব তাকে ভালো করে দেন। পিয়ালালের স্ত্রী নেই, 2 ছেলের বড়টা টাইফয়েডে মারা গেছেন, তাই বুঝতেই পারছো সবেধন নীলমণিকে মৃত্যুর দরজা থেকে ফিরিয়ে আনার জন্য শ্রীবাস্তবের ওপর পিয়ালালের মনে একটা গভীর কৃতজ্ঞতা ছিল, তাই মরার আগে তিনি তার একটা বহুমূল্য আংটি শ্রীবাস্তবকে দিয়ে যান। বাবা বললেন, কবে মারা গেছেন ভদ্রলোক? শ্রীবাস্তব বললেন, লাস্ট জুলাই, 3 মাস হলো। মে মাসে ফার্স্ট হার্ট অ্যাটাক হলো, তাতেই প্রায় চলে গিয়েছিলেন। সেই টাইমেই আংটি দিয়েছিলেন আমায়, দেবার পরেই ভালো হয়ে উঠলেন। তারপর জুলাই মাসে সেকেন্ড অ্যাটাক হলো, তখন আমি দেখতে গিয়েছিলাম, 3 দিন পরে চলে গেলেন। এই দেখুন। শ্রীবাস্তব তার কোটের পকেট থেকে একটা দেশলাইয়ের বাক্সের চেয়ে একটু বড় নীল রঙের ভেলভেটের কোটের কৌটা বার করে ঢাকনাটা খুলতেই তার ভেতরটায় রোদ পড়ে রামধনুর 7টা রঙের একটা চোখ ঝলসানো ঝিলিক খেলে গেল। তারপর শ্রীবাস্তব এদিক ওদিক দেখে সামনে ঝুঁকে পড়ে খুব সাবধানে ডান হাতের বুড়ো আঙুল আর তার পাশের আঙুল দিয়ে আলতো করে ধরে আংটিটা বার করলেন। দেখলাম আংটিটার ওপরে ঠিক মাঝখানে একটা প্রায় 4 আনি সাইজের ঝলমলে পাথর, নিশ্চয়ই হিরে, আর তাকে ঘিরে লাল, নীল, সবুজ সব আরও অনেকগুলো ছোট ছোট পাথর। এত অদ্ভুত সুন্দর আংটি আমি কোনোদিন দেখিনি। ফেলুদার দিকে আর চোখে চেয়ে দেখি সে একটা শুকনো ইউক্যালিপটাস পাতা নিয়ে কানের মধ্যে ঢুকিয়ে সেটাকে পাকাচ্ছে, যদিও তার চোখটা রয়েছে আংটির দিকে। বাবা বললেন, দেখে তো মনে হয় জিনিসটা পুরনো, এর কোনো ইতিহাস আছে নাকি? শ্রীবাস্তব একটু হেসে আংটিটা বাক্সে পুরে বাক্সটা পকেটে রেখে চায়ের পেয়ালাটা আবার হাতে তুলে নিয়ে বললেন, তা একটু আছে। এর বয়স 300 বছরের বেশি। এ আংটি ছিল অরঙ্গজেবের। বাবা চোখ কপালে তুলে বললেন, বলেন কি, আমাদের আর অরঙ্গজেব বাদশাহ, শাহজাহানের ছেলে আওরঙ্গজেব? শ্রীবাস্তব বললেন, হ্যাঁ, তবে আওরঙ্গজেব তখনও বাদশাহ বননি। গদিতে তখনও শাহজাহান। সমরকান্দ দখল করবেন বলে ফৌজ পাঠাচ্ছেন বারবার, আর বারবার ডিফিট হচ্ছে। একবার অরঙ্গজেব আন্ডারে ফৌজ গেল, অরঙ্গজেব মার খেলেন খুব, হয়তো মরেই যেতেন, এক সেনাপতি সেভ করলো। আওরঙ্গজেব নিজের হাতের আংটি খুলে তাকে দিলেন। বাবা, এ যে একেবারে গল্পের মতো। হ্যাঁ, আর পিয়াইলাল এই আংটি কিনলেন সেই সেনাপতির এক বংশধরের কাছ থেকে আগ্রাতে। দাম কত ছিল তা পিয়াইলাল বলেননি, তবে দ্যাট বিগ স্টোন ইজ ডায়মন্ড। আমি যাচাই করে নিয়েছি, বুঝতেই পারছেন কত দাম হবে। দুরু কাকা বললেন, কমপক্ষে লাখ 2 অরঙ্গজেব না হয়ে যদি জান্নাত খা হতো তাহলে লাখ 1.5 হতো নিশ্চয়ই। শ্রীবাস্তব বললেন, তাই তো বলছি, কালকের ঘটনার পর খুব আপসেট হয়েছি। আমি একলা মানুষ, রোগী দেখতে হামেশাই বাইরে যাচ্ছি। আজ যদি পুলিশকে বলি, কাল আমি বাইরে গেলে রাস্তায় কেউ যদি ইট পাটকেল ছুঁড়ে মারে। একবার ভেবেছিলাম কি একটা কোনো ব্যাংকে রেখে দিই, তারপর ভাবলাম এত সুন্দর জিনিস বন্ধুবান্ধবকে দেখিও আনন্দ, ওই জন্যই তো রেখে দিলাম নিজের কাছে। ধীরু কাকা বললেন, অনেককে দেখিয়েছেন ও আংটি? মাত্র 3 মাস হলো তো পেলুম, আর আমাদের বাড়িতে খুব বেশি কেউ আসে না। যারা এলেন বন্ধু লোক, ভদ্রলোক, তাদেরই দেখিয়েছি। সন্ধ্যা হয়ে এসেছে, ইউক্যালিপটাস মাথায় একটু রোদ লেগে আছে, তাও বেশিক্ষণ থাকবে না। শ্রীবাস্তবকে দেখছিলাম কিছুতেই স্থির হয়ে বসে থাকতে পারছিলেন না। ধীরু কাকা বললেন, চলুন ভেতরে গিয়ে বসা যাক, ব্যাপার নিয়ে একটু ভাবা দরকার।
আমরা সবাই বাগান ছেড়ে গিয়ে বৈঠকখানায় বসলাম। ফেলুদাকে দেখে মনেই হচ্ছিল না যে ওর আংটির ব্যাপারে একটু ইন্টারেস্টিং লাগছে। ও সোফাতে বসেই পকেট থেকে তাসের প্যাকেট বার করে হাত সাফাই প্র্যাকটিস করতে লাগলো। বাবা এমনিতে বেশি কথা বলেন না, কিন্তু যখন বলেন তখন বেশ ভেবেচিন্তে ঠান্ডা মাথায় বলেন। বাবা বললেন, আচ্ছা, আপনি কেন ভাবছেন যে আপনার ওই আংটিটি নিতেই ওরা এসেছিল? আপনার অন্য কোনো জিনিস চুরি যায়নি? এমনও তো হতে পারে যে ওরা সাধারণ চোর, টাকা কড়ি নিতেই এসেছিল। শ্রীবাস্তব বললেন, ব্যাপার কি বলি, বনবিহারীবাবু আছেন বলে এমনিতে আমাদের পাড়ায় চোর টোর আসে না। আর আমার পাশের বাড়িতে থাকেন মিস্টার ঝুনঝুনওয়ালা, আর তার পাশের বাড়িতে থাকেন মিস্টার বিলি মরিয়া, বোথ ভেরি রিচ। আর সেটা তাদের বাড়ি দেখলেই বোঝা যায়। তাদের কাছে আমি কি? তাদের বাড়ি ছেড়ে আমার বাড়ি আসবে কেন চোর? ধীরু কাকা বললেন, তারা যেমন ধনী তেমনি তাদের পাহারার বন্দোবস্ত নিশ্চয়ই খুব জমকালো। সুতরাং চোর যে বাড়িতে যাবে কেন? তারা তো বিরাট ধন দৌলতের আশায় যাবে না। শ-৫ টাকা মারতে পারলে তাদের 6 মাসের খোরাক হয়ে যায়। কাজেই আমার আপনার বাড়িতে চোর আসার ব্যাপারে অবাক হওয়ার কিছু নেই। শ্রীবাস্তব তবু যেন ভরসা পাচ্ছিলেন না।